টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতের জোবায়ের ও সাদপন্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে এ পর্যন্ত 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের আরও শতাধিক মুসল্লি। ভোর 4টার দিকে তাবলিগ জামাতের 2 গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ময়দান ও তার আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। টঙ্গী থেকে ফিরে আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আগে থেকে অবস্থান করছিলেন জোবায়ের পন্থীরা। ভোররাতে সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা ময়দানে ঢুকতে থাকেন। ময়দানের ভেতর থেকে জোবায়ের পন্থীরা তাদের বাধা দেন। এ সময় 2 পক্ষের মধ্যে বাধে সংঘর্ষ। ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি লাঠিসোঁটা নিয়ে একে অপরকে আক্রমণ করতে থাকেন। এক পর্যায়ে সাদপন্থীরা ময়দানে ঢুকলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে উভয় পক্ষের শতাধিক মুসল্লি আহত হন। যারা 2-1 জন প্রথম ঢুকছে ওদেরকে পিটায়া একদম শোয়ায় ফেলাইছে। বিরাতিরা আসছে, ওদেরকে আক্রমণ করো, এই কথা বলে আমার মাথায় আঘাত করছে। ইটপাটকে ছুড়ে মারা এবং আগুন জ্বলা ওই লাঠিগুলো এরকম করে তাদের গায়ের দিকে যখন ছুড়লো অনেকে গায়ে পড়ছে। তারা পানির লাইনকে বন্ধ করে দিয়ে গেছে, বিদ্যুৎকে বন্ধ করে দিচ্ছে। মানুষ তাদের জরুরতকে সারতে পারতেছে না। পায়খানা প্রস্রাবে যে পানি দরকার ওটা ব্যবহার করতে পারতেছে না, গোসল পানি ব্যবহার করতে পারতেছে না, এমনকি খাওয়ার পানি বন্ধ পাওয়া যাচ্ছে না। রক্তক্ষয়ী এ সংঘর্ষে আহতদের স্থানীয় হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এছাড়া আরও অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সংঘর্ষের এই ঘটনায় 2 পক্ষই একে অপরকে দায়ী করছেন। 4টার সময় ওরা ভিতরে ঢুকতে চাইছে, কিন্তু বলতেছে যে না, এখন আপনারা ঢুকতে পারবেন না, দিনের বেলা আসেন কাগজ নিয়ে, আমরা এই জায়গায় পাহারায় আছি। তখন তারা জোর কইরা ভিতরে ঢুইকা সর্বপ্রথমে মাদ্রাসার ভিতরে ঢুকছে। মাদ্রাসার বুঝে ছেলেগুলো ঘুমাইছিল, কাফের হইলো ছাত্রদেরকে আক্রমণ করা, সেই ছেলেগুলোকে মারছে। আমরা মাঠে ঢুকি নাই, আমরা কামারপাড়া থেকে সুইচ গেট পর্যন্ত রাস্তার মাঝখানে রাতে ঘুমানোর জন্য আমাদের সাথীরা বিছনা করছিল। ওই অবস্থায় যখন আক্রমণ করলো, তখন ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে তারা যখন মাঠে প্রবেশ করলো, টিকতে না পেরে ঠিক তার পিছে পিছে আমাদের সাথীরাও প্রবেশ করলো। ওই তখন আমরা মাঠে প্রবেশ করলাম। আর যখন মাঠে প্রবেশ করে ফেলেছি, সব স্টেবল হয়ে গেছে, এখন তো আর মাঠের বাইরে গিয়ে কোথাও জোর করার প্রশ্নই আসে না। পুলিশ জানায় বেশ কিছুদিন ধরেই তাবলিগ জামাতের মাওলানা সাদের অনুসারীদের জোর ইজতেমাকে কেন্দ্র করে 2 গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গত 29শে নভেম্বর থেকে 3রা ডিসেম্বর পর্যন্ত মাওলানা জুবায়েরের অনুসারীরা জোর ইজতেমা পালন করেন। এরপর 20 ডিসেম্বর থেকে মাওলানা সাদের অনুসারীরা জোর ইজতেমার আয়োজনের সিদ্ধান্ত নিলে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়ে ইজতেমা ময়দানেই অবস্থান নেন জুবায়েরের অনুসারীরা। বর্তমানে আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় জুবায়ের পন্থী যারা অর্গানাইজ হচ্ছে তারা মাঠের পুনর্দখল নেওয়ার জন্য চেষ্টা করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, টঙ্গী, গাজীপুর। ইজতেমা ময়দানে নিহতের ঘটনায় দোষীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, এ অবস্থায় মাওলানা সাদপন্থীরা ইজতেমায় অংশ নিতে পারবেন কিনা আলোচনার মাধ্যমে তা ঠিক করা হবে। দোষীদের গ্রেফতারের পাশাপাশি সাদপন্থীদের নিষিদ্ধের দাবি জানান মাওলানা জোবায়ের পন্থীরা। বিষয়টির শান্তিপূর্ণ সমাধান চান সাদ অনুসারীরা। সচিবালয়ে 2 পক্ষের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্ট মাহবুব কবির চপলের। যারা মানুষকে হেদায়েতের পথে আনবেন তারা নিজেরাই পথভ্রষ্ট। শান্তির ধর্ম ইসলামে অশান্তি ছড়াচ্ছেন কট্টরপন্থীরা। প্রশ্ন উঠেছে দাওয়াতে তাবলীগের ভূমিকা নিয়ে। তাবলীগের 2 পক্ষের বিরোধ চলে আসছে 2018 সাল থেকেই, যার সমাধান করতে পারেনি বিগত সরকার। বিফলে গেল সমন্বয়ক সার্জিস ও হাসনাতের বৈঠকও, ঠেকানো গেল না প্রাণহানি। এ অবস্থায় মাওলানা সাদ ও জুবায়ের পন্থীদের সঙ্গে সচিবালয়ে আবারও বৈঠকে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুষ্ঠু তদন্তের পাশাপাশি ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেন দিল্লির মাওলানা সাদের অনুসারীরা। মুসলমান মারামারি, তবলিগের সাথীরা মারামারি, এটা একেবারেই ঠিক হয়নি। আমরা এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে এমন কোনো কর্মকাণ্ড যেন না হয়, যাবতীয় চেষ্টা আমাদের থাকবে ইনশাআল্লাহ। কেউ যেন কোনো রকম উস্কানিমূলক টেক্সট দেয়া থেকে শুরু করে কোনো রকম ভয়েস দেয়া, কোনো রকম লাইভে যাওয়া, ভুলও আপনারা এটা করবেন না। দেশ অনেক রকম অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ছে, ইসলামের সুনাম নষ্ট হচ্ছে। আল্লাহর ওয়াস্তে এই কাজটা করা থেকে উভয় পক্ষ বিরত থাকবেন, দুজনের কাছে আকুল আবেদন করছে। হামলার জন্য সাদপন্থীদের দায়ী করে
গ্রেফতারের দাবি জানান মাওলানা জুবায়েরের পক্ষে মামুনুল হক। হুঁশিয়ারি দেন সাতপন্থীদের ইজতেমা করতে না দেবার। ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিছু বিভ্রান্তিকে কেন্দ্র করেই এই বিরোধের সূচনা। এই সাতপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি। ইজতেমা অবশ্যই হবে ইনশাআল্লাহ। তারা এই ধরনের ঘটনা ঘটানোর পর তাদের এখানে ইজতেমা তো পরের কথা, বরং তাদের বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা নেওয়া হবে আমরা আশা করতেছি এরপরে আর এই প্রশ্ন আসবে না যে তারা ইজতেমা করতে পারবে কি পারবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, টঙ্গীতে হতাহতের ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে। ইজতেমা ময়দান থাকবে প্রশাসনের নিয়ন্ত্রণে। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। 31 জানুয়ারি থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে মাওলানা জুবায়েরপন্থীরা অংশ নেবেন। চলমান পরিস্থিতিতে 7 ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বে মাওলানা সাতপন্থীরা অংশ নিতে পারবে কিনা তা নিশ্চিত করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। পন্থীগুলি এক করে আপনারাও চাচ্ছেন সব এক হইতে, তারা যদি আবার আলোচনা করে যদি তারা একটা সমাধানে আসতে পারে। সরকারের অবস্থান সরকার তো আমি বলবো তো ভাইয়ের আলোচনা করুক আগে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ইসলাম ও তাবলিগের স্পিরিটের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, বিশৃঙ্খলার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে। আপনারা যে কাজগুলো করছেন এগুলো তাবলিগের স্পিরিটের সাথেও যায় না, এগুলো ইসলামের মুসলিমের স্পিরিটের সাথেও যায় না, কোনো কিছুর সাথে যায় না। এখানে আপনাদের ব্যক্তিগত গোষ্ঠীগত কোন জিনিসের বহিঃপ্রকাশ আপনারা এখানে ঘটাচ্ছেন। আমরা যেন এই মনে না করি যে এখানে জীবন দিয়ে দিব আর শহীদ হয়ে আমি জান্নাতে চলে যাব। এটা তাবলিগের মধ্যে, ইসলামের মধ্যে, মুসলিমের মধ্যে, দেশের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। আমরা প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাই আমাদের জায়গা থেকে, গতকালকে যারা এটার সাথে সংশ্লিষ্ট ছিল, জড়িত ছিল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা যদি ইভেন কোন একটি গ্রুপের সর্বোচ্চ নেতা হয় তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নিতে হবে, আইনের আওতায় নিয়ে আসতে হবে। চট্টগ্রামে আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলা থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 7 জনকে খালাস দিয়েছে আদালত। এছাড়া উলফা নেতা পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন আর বাকি 6 জনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি মুস্তাফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, মামলার তদন্তে যথেষ্ট ত্রুটি বিচ্যুতি ছিল। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের CUFL ঘাট থেকে আটক করা হয় 10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান। এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র ও চোরাচালানের পৃথক 2টি মামলা হয়। 2014 সালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল 1 এই মামলার রায় দেন। এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলায় বিচারিক আদালতের রায়ে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা নেতা পরেশ বড়ুয়া এবং 2টি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 14 জনকে ফাঁসির আদেশ দেয়া হয়। অস্ত্র আইনে করা অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয় এসব আসামির। এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলার ডেথ রেফারেন্স শুনানির জন্য ওই বছরই আসে উচ্চ আদালতে। পাশাপাশি আপিলও করেন আসামিরা। দীর্ঘ যুক্তিতর্ক শেষে বুধবার এর রায় ঘোষণা করে হাইকোর্ট। 14 জনের ভিতরে 4 জন খালাস পেয়েছেন যারা কন্টেস্ট করেছেন, 1 জন খালাস পেয়েছেন যিনি পলাতক ছিলেন নুরুল আমিন। এছাড়াও 2টো আপিল এবেটেড হয়ে গেছে, জনাব মতিউর রহমান নিজামী এবং জনাব আব্দুর রহিম, ওনাদের আগেই মৃত্যুবরণ করেছেন। বাকি 6 জনকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। আর আরেকজন পরেশ বড়ুয়া যাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। খালাস দিয়েছেন এই কথা বলে যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম। রায় ঘোষণার সময় আদালত পর্যবেক্ষণে তদন্ত সংস্থার কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এ সময় বিচারিক আদালতের কার্যক্রম ও রায় নিয়ে প্রশ্ন তোলেন আসামি পক্ষের আইনজীবীরা। কোর্ট বলেছে যে এই মামলার তদন্তে যথেষ্ট ত্রুটি বিচ্যুতি আছে। এই অস্ত্রগুলো কোত্থেকে এসেছে, কোথায় যাবে এবং এগুলোর বাহক কারা, এবং বাংলাদেশের আইনে স্মাগলিং প্রমাণ হতে হলে দেখতে হবে যে কেউ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য কারণে এই স্মাগলিংটা সাধারণত হয়ে থাকে। কিন্তু এখানে
ওই ট্রায়াল জাজ সাহেব ওনার রায়ই উনি দেখছেন যে না, এটা এগুলো পার্শ্ববর্তী কোনো দেশে পাচার করার জন্য এগুলো আনা হয়েছিল। এখন এই অবিশ্বাস যাতে মানুষের দূর হয়ে যায় তার জন্য আমাদের আগামী দিনে কাজ করতে হবে। আমাদের যখন সরকার আসবে সেই সরকার নিরপেক্ষ থাকবে, কোনো তদন্ত বা কোনো আপনার বিচার বিভাগে কেউ হাত দেবে না, এটা আমরা আশা করব। এই ঘটনায় অস্ত্র আইনে দায়ের করা আরেক মামলা নিম্ন আদালতে চলবে বলেও জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।